আসসালামু আলাইকুম, মহসিনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা না করায় ইশরাক হোসেনের সমর্থকরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। সকাল 10টার পরেই তারা দক্ষিণ নগর ভবন থেকে যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই মুহূর্তে বিক্ষোভকারীরা রাজধানী মৎস্য ভবন এবং কাকরাইল মসজিদের সামনে অবস্থান করছে। এই অবস্থার কারণে কাকরাইল, রমনা ও এর আশেপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এর আগে গতকাল ইশরাকের সমর্থকরা আজ সকাল 10টার মধ্যে শপথের ব্যবস্থা না করা হলে রাজধানী ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দেয়। একই সাথে ঢাকা দক্ষিণের সেবা বন্ধের হুঁশিয়ারি দেন কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও বিদ্যুৎ সহ শ্রমিক সংগঠনের নেতারা। হাইকোর্টে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, ইশরাকের শপথের বিষয়ে করা রিটের রায় আবার কেন পেছালো, আর কি তথ্য আপনার কাছে রয়েছে সেটি আমাদেরকে জানাবেন। শাওন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ নিতে যাতে না পারে সেজন্য ইশরাকের বিরুদ্ধে যে রিটটা করা হয়েছিল, সেই রিটের শুনানি গতকালও হয়েছে। আজকে কিন্তু আদেশের জন্য দিন ধার্য ছিল, সময়ও নির্ধারণ ছিল বেলা 12:30টায়। তো সেখানে আমরা দেখলাম যে ইশরাকের পক্ষের আইনজীবীরা দাঁড়িয়ে তার পক্ষে বক্তব্য রেখেছেন এবং যেটা বলেছেন যে এই রিট করার এখতিয়ার যে ব্যক্তি করেছেন, আইনজীবী, তিনি রাখেন না এবং এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে সেটা তারা স্পষ্ট বলছেন। কিভাবে রাজনৈতিক উদ্দেশ্য সেটা বলছেন যে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে যদি কোনো মেয়র প্রার্থী যারা পরাজিত হয়েছিলেন অথবা যে মেয়র ছিলেন সাবেক মেয়র ফজলুল নূর তাপস, তারা যে কোনো কেউ এসে এই রিটটি করতে পারতেন। সেক্ষেত্রে এই রিটটি করার অধিকার তাদের ছিল, কিন্তু তাদের নেই। তবে এই আইনজীবী যে রিট করেছেন তার পক্ষের আইনজীবী যেটা বলেছেন যে নির্বাচন হওয়ার পর ইশরাক হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে যে আপিলটি করেছিলেন সেখানে কিন্তু বলেছিলেন যে নির্বাচন বাতিলের জন্য চেয়েছিলেন এবং তাকে ফলাফলে কম ভোট দেখানো হয়েছে সেটা বলেছিল। তারপর 5ই আগস্টের পট পরিবর্তনের পর দুইবার এই রিট আবেদনটির তারা আবেদন করে পরিবর্তন করেন তাদের আবেদন। সেখানে কিন্তু তারা এই জিনিসটি চেয়েছেন এবং যাদের মাধ্যমে এই আবেদনটা দুইবার পরিবর্তন করা হয়েছে তারা কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই সেই আবেদন করেছেন, এমনটা অভিযোগ তারা করছেন। তারপর বিচারক যে জিনিসটি করতে চেয়েছিলেন তিনি বলছিলেন যে একটি রুল দেওয়া হবে এবং নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে ইশরাককে মেয়র হিসাবে সেটার উপরে সেই যাতে স্ট্যাটাস কো অর্থাৎ স্থিতাবস্থা থাকবে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত আসলে সেটা আদেশটা দিতে পারেননি এবং তারপর দীর্ঘ শুনানি হয় উভয় পক্ষের। শুনানি শেষে আগামীকাল বেলা 10:45 এটা আদেশের জন্য দিন ধার্য রেখেছে এবং পরে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল, ইশরাকের পক্ষের আইনজীবী, তারা নিচে এসে সাংবাদিকদের যেটা বলছেন যে এই মামলায় বিচারক যেটা বলেছিল যে উনি তো আদালত স্বপ্রণোদিত হয়েও কিন্তু কোনো ব্যাপারে আদেশ দিতে পারেন। তখন তারা যেটা বলেছেন ওই বিচারককে, হ্যাঁ পারেন, তবে 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন সহ এবং কোর্টে গত 10 বছর 15 বছর যে অকারেন্স হয়েছে, যে ঘটনা ঘটেছে, সেই সব ঘটনায় তো আপনারা কেউ স্বপ্রণোদিত হয়ে কোনো অর্ডার দেননি। তা আজকের এই বিষয়টা নিয়ে যদি আপনারা রিটের ছাড়াও যদি স্বপ্রণোদিত কোনো অর্ডার দিতে যান সেক্ষেত্রে কিন্তু একটা ভুল বার্তা যাবে এবং রাজনৈতিক উদ্দেশ্যে যে তারা এসেছে সেটাও কিন্তু স্পষ্ট। কাজেই এখানে স্বপ্রণোদিত হয়ে অর্ডার না দেওয়াটি হবে সমীচীন। তারা বোঝানোর চেষ্টা করেছেন একে অপরকে, কোর্ট যে স্বপ্রণোদিত আদেশ দিবেন সেটা না। জিজ্ঞাসা বলেছে যে কোর্ট তো আসলে স্বপ্রণোদিত হয়েও কোনো অর্ডার দিতে পারে, তাতে তো বাধা নেই এবং যে কোনো ব্যক্তিও তো আবেদন করতে পারে, রিট করতে পারে, সেটা বলেছেন। পরে বলছে যে না, এটার প্রেক্ষাপট ভিন্ন, এটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে, সেই বিষয়টা বিবেচনা করতে হবে। যাই হোক, সব শেষ মিলিয়ে আজকে যেটা হয়েছে যে আগামীকাল এই আদেশের জন্য দিন ধার্য রেখেছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি ঢাকা শহরে কিন্তু ইশরাকের পক্ষে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, রাস্তা অবরোধ করে তারা অবস্থান নিয়েছেন। তো এই হচ্ছে রিটের সর্বশেষ আজকের মতো শুনানি। শাওন।
জানছিলাম হাইকোর্টের খবর। দর্শক, আমরা আপনাদেরকে শুরুতে জানিয়েছিলাম যে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা না করায় ইশরাক হোসেনের সমর্থকরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কাকরাইল মসজিদের সামনে বিক্ষোভ করছে। আমরা এ বিষয়ে জানতে রাজধানীর কাকরাইলে যাব, সেখানে আমাদের সহকর্মী নাজিবুর রহমান রয়েছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাজিব, ইশরাক সমর্থকরা কি বলছেন আর তাদের বিক্ষোভ কর্মসূচিতে আশেপাশে কি ধরনের প্রভাব পড়েছে? ইশরাকের সমর্থনে আজ সপ্তম দিনের মতো ঢাকা শহরের বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইশরাকের সমর্থকরা। আজ সেই আন্দোলনের ব্যাপ্তি কিন্তু অনেকটাই ছাড়িয়েছে। আপনাদেরকে যদি একটু বলি, ঢাকা শহরের দক্ষিণ ঢাকার বিশেষ করে বেশ কিছু পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন এবং রাজধানীর কাকরাইল এবং মৎস্য ভবন, হাইকোর্ট সংলগ্ন যেই সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমরা সকাল থেকেই দেখছি এবং তারা হাইকোর্টের যেই আদেশটি আজকে নির্ধারিত ছিল সেই আদেশটি পাওয়ার পরও তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই অবস্থান কর্মসূচি রাত পর্যন্ত করবেন, এমনটি এখন পর্যন্ত সিদ্ধান্ত আছে এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই যে আন্দোলনটি আছে সেই আন্দোলনটি তারা চলমান রাখবেন। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ইশরাকের সমর্থকদের ছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং যমুনা অভিমুখে যে রাস্তাটি কাকরাইল মসজিদের সামনে, এখানেই কিন্তু মূলত যুব দলের নেতাকর্মীরা এবং ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগানে ইশরাকের শপথ যেন অনতিবিলম্বে করা হয় সেই আহ্বানও কিন্তু তারা এই স্লোগানের মাধ্যমে জানাচ্ছেন এবং তার সাথে সাথে বেশ কিছু স্লোগান তারা দিচ্ছেন। সরকারের দুই উপদেষ্টার বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন, তাদের পদত্যাগ তারা দাবি করছেন এখান থেকে এবং আদালতের রায়ের পরও কেন আসলে ইশরাকের শপথটি বিলম্ব করা হচ্ছে এ ব্যাপারেও কিন্তু তারা বারবার জোর দিচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ইশরাকের শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন এবং তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে রাখবেন। এবং আরও একটি বিষয় হচ্ছে, এই দক্ষিণ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করার কারণে কিন্তু যান চলাচল সকাল থেকেই বন্ধ। পাশের যেই কাকরাইল এবং পল্টনের যেই সড়কটি রয়েছে সেখানে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, যেখানে ভোগান্তিতে পড়ছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব কার্যক্রমও কিন্তু এখনও বন্ধ আছে। আজকের মধ্যে দাবি না মানলে কর্মচারীরা কর্মবিরতির ঘোষণাও কিন্তু তারা দিয়েছেন। অর্থাৎ আন্দোলন চলমান রয়েছে, এই আন্দোলনের ব্যাপ্তি হয়তো আরও বাড়তে পারে যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম ইশরাক সমর্থকদের বিক্ষোভের খবর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে এনবিআর ভবনে ঐক্য পরিষদের কর্মকর্তারা এমন ঘোষণা দিয়েছেন। তারা বলেন, অবিলম্বে অধ্যাদেশ বাতিল করতে হবে। এছাড়াও কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশ এবং অংশীজনের মতামতের ভিত্তিতে সংস্কারের দাবি তোলেন তারা। ঐক্য পরিষদ বলছে, আজ থেকে চলবে লাগাতার অসহযোগ কর্মসূচি। আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, ঢাকা ও ঢাকার বাইরের প্রতিটি দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতামুক্ত থাকবে। এদিকে সকাল ৯টা থেকে এনবিআরের নিচ তলায় অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। আজ ২১শে মে ২০২৫ খ্রিস্টাব্দ প্রেস ব্রিফিং এর পর থেকে এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। আগামী ৭ই জুন পবিত্র ঈদুল আজহার দিন ধরে টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবারও ঈদযাত্রার শতভাগ আসনের টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে। যাত্রীদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হয়েছে। পূর্বাঞ্চলে চলাচলের জন্য আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। আজ ৩১ মের টিকিট দেওয়া হচ্ছে। আগামীকাল দেওয়া হবে ১ জুনের টিকিট। এভাবে পর্যায়ক্রমে অগ্রিম টিকিট দেওয়া হবে। ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০শে মে থেকে। ওই দিন ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশে প্রতি বছর ২০ লাখের মতো যুবক শ্রমবাজারে প্রবেশ করলেও চাহিদা অনুযায়ী কর্মসংস্থান তৈরি হচ্ছে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সিপিডি আয়োজিত যুবকদের সংস্কার ভাবনা বিষয়ক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ফাহমিদা খাতুন বলেন, দেশের অন্যতম প্রধান সমস্যা বেকারত্ব। সরকারিভাবে মাত্র ৫ থেকে ৬% কর্মসংস্থানের সুযোগ থাকলেও ব্যক্তিগত পর্যায়ে নতুন চাকরির সুযোগ আশানুরূপ পাচ্ছে না। স্বাস্থ্য খাতেও দুর্নীতির পাশাপাশি দক্ষতার অভাবে মানসম্মত চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এ ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।